হাই সকলে কেমন আছো? আশা করছি সবাই ভালো। তো আমি ডিসেম্বরে রাজস্থান ট্রিপ প্ল্যান করেছিলাম এবং পরপর প্ল্যান এরকম ছিল যে হাওড়া বা শিয়ালদা থেকে জয়পুর যাব, দেন জয়পুর থেকে আবু রোড থেকে যোধপুর, যোধপুর টু জয়সালমীর, জয়সালমীর টু বিকানির, দেন বিকানির থেকে এগেন হাওড়া। সেই অনুযায়ী ২ মাস আগে থেকে টিকিট কেটে নিয়েছিলাম 12987 শিয়ালদা আজমির সুপারফাস্ট এক্সপ্রেস এবং ওইটা রিজার্ভ করেছিলাম এই কারণেই যে ওটা ডেইলি চলে উইকে। কিন্তু আ দুর্ভাগ্যজনকভাবে আ যেদিন আমরা স্টেশনে পৌঁছাই শিয়ালদায়, তো সেখানে ওই ৩ ঘন্টা আগেই অ্যানাউন্স করা হয় যে ট্রেনটা ক্যানসেল এবং আইআরসিটিসি থেকে কোনো মেইল বা মেসেজ তখনও আসেনি। এবং যখন ক্যানসেল করে তারপরে আমি চেক করে দেখি যে তার ৫-৬ মিনিটের মধ্যে আ আমার কাছে মেসেজ এসছে। যেটা আইআরসিটিসি থেকে পাঠানো হয়। তো জিজ্ঞেস করলাম যে, "এটা কেন হলো?" তো বলল যে, এখন আমাদের পিক সিজন, তো আমরা এখন এটা ডেইলি চালাচ্ছি না। আমরা একদিন অল্টারনেটিভ ওয়েতে চালাচ্ছি।" কিন্তু এটা আমার কাছে পুরোই ইললজিক্যাল লাগলো, যেখানে পিক সিজন রোজ চালানো উচিত। এত লোক ট্রাভেল করছে। তো সেই পিক সিজনের টাইমে তারা আ আ এরকম রোজ না চালিয়ে একদিন অল্টারনেট চালাচ্ছে। তো এটা আমার কাছে মানে কি বলবো? মানুষ ২ মাস আগে থেকে প্ল্যান করে, তো মানুষের টাইমিং এর কোনো ভ্যালু দিচ্ছে না। ট্রেন সার্ভিস সম্পূর্ণভাবেই খারাপ হয়ে গেছে এবং এটা একটা আরো বড় প্রুফ। এনিওয়ে, তো তারপরে দেখলাম যে আর কি ট্রেন আছে। তো দেখলাম আমাদের ট্রেনটা ছিল অ্যাকচুয়ালি 10:55 পিএম। তো তারপরে দেখলাম 12307 আ হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেস আছে। তো কোনোভাবে টিকিট কালেক্ট করে কষ্ট করেই যেতে হয়েছে আ হাওড়া যোধপুর সুপারফাস্ট এক্সপ্রেসে। তো অ্যাকচুয়ালি হাওড়া থেকে আমরা জয়পুর গেছিলাম। জয়পুরে থেকে যোধপুরটা আরো 5 to 6 আওয়ার্স লাগে। তো আমরা জয়পুরে নেমে গেছিলাম। তো ব্যাস আমাদের ট্রিপ স্টার্টেড এবং আমি স্ক্রিনে আরো অন্যান্য ট্রেন নাম্বারগুলো দিয়ে দিয়েছি। যেমন অনন্যা এক্সপ্রেস 12315, দেন কলকাতা যোধপুর স্পেশাল ফেয়ার ফেস্টিভ্যাল স্পেশাল এক্সপ্রেস আছে। তারপরে প্রতাপ সুপারফাস্ট এক্সপ্রেস আছে। শিয়ালদা আজমির তো আমি বললামই কিরকম সার্ভিস দিল। এনিওয়ে, দেন হাওড়া যোধপুর ওয়ান ওয়ে স্পেশাল ফেয়ার আছে। দেন আরো হাওড়া বিকানির সুপারফাস্ট এক্সপ্রেস আছে। তো এই সবগুলো সবই আছে। তো তোমরা তোমাদের প্ল্যান অনুযায়ী আরামসে টিকিট কালেক্ট করে ঘুরতে যেতে পারো। কোনো প্রবলেম নেই। হাওড়া থেকে যোধপুরের টাইমিং প্রায় 24 to 25 আওয়ার্স। বাট ট্রেন লেট করে এই লাইনে, কারণ মেনলি মুগলসরাই, কানপুর এইসব লাইনগুলোতে ট্রেন ডিলে হবেই। এটা আগে থেকেই জেনে রেখো। তো সেই জন্য এক্সট্রা 2 to 3 আওয়ার্স হিসেব করেই চলো। তো আমাদের জয়পুরের ভিজিট জাস্ট স্টার্ট হয়েছে। তো ফার্স্ট हम लोग सब সাইন ভাইয়া তো এই সাইন ভাইয়া আমাদেরকে একটা কার্ড দিয়ে দিয়েছে। তো ওখানে আমরা পরপর ভিজিট করবো, लाइक राज मंदिर, स्टैचू सर्कल, बिरला मंदिर, लाइक जो पाथ में जो भी पड़ेगा वो एक एक करके कवर करेंगे। তো আমরা আমাদের ফার্স্ট ডেস্টিনেশন পয়েন্ট রাজ মন্দিরে চলে এসেছি এবং এটা রাজস্থানের ঐতিহ্য ও আর্ট ডেকোর মিশ্রণে তৈরি। বাইরে থেকে দেখতে একটা বিশাল ক্রিম কেকের মতো লাগছে। তো শুধু সিনেমা হলই নয়, জয়পুরের একটা সাংস্কৃতিক প্রতীক যা অনেক বলিউড সিনেমার প্রিমিয়ারের সাক্ষী। 1970 के अंदर ये बना था। वर्ल्ड का टॉप 3 नंबर पे ये वर्ल्ड के, इंडिया नहीं वर्ल्ड के। और इसका वर्ल्ड के टॉप 3 में कैसा है, क्योंकि इसका इंटीरियर जो है ना लग्जरी इंटीरियर है। इसके अंदर सबसे पहली मूवी अपने धर्म सर की लगी थी, मूवी नाम चरस। जी, और वो जून के महीने के अंदर लगी थी इसके अंदर। সো আমাদের এই রাজ মন্দির অনেক বলিউড মুভির প্রিমিয়ারের সাক্ষী এবং এটা এশিয়ার গর্ব নামেও পরিচিত। তো এর প্রপার লোকেশন হলো ভগবান দাস রোড, এমআই রোডের কাছে অবস্থিত। মূলত মেহতাব চন্দ্র গোলচার মস্তিষ্ক প্রসূত এটা ১৯৭৬ সালের 1 জুন ওই চরস চলচ্চিত্রের মাধ্যমে উদ্বোধন করা হয়েছিল এবং এটা মানবহিতকারী সংঘ দ্বারা আয়োজিত একটা দাতব্য তহবিল সংগ্রহের অনুষ্ঠান ছিল। এরপর আমরা সেকেন্ড ডেস্টিনেশন পয়েন্ট স্ট্যাচু সার্কেল অফ জয়পুরের দিকে এগিয়ে যাচ্ছি। তো এটা নিয়ে আমি কিছু বলছি যে জয়পুর শহর ও ১৭২৭ সালে মহারাজা সাওয়াই জয় সিং দ্বারা প্রতিষ্ঠিত হয় এটা এবং স্ট্যাচু সার্কেল সেই পুরনো জয়পুরের একটা কেন্দ্রবিন্দুতে অবস্থিত। তো এটা নামকরণ এই কারণেই হয়েছে যে এটা মহারাজা সাওয়াই রাম সিং
এর স্মরণে তৈরি করা হয়েছিল, যিনি শহরকে গোলাপি রঙে রাঙানোর জন্য পরিচিত। এটি একটি প্রধান চৌরাস্তা ও মার্কেট এলাকা। তো মেনলি আমাদের জয়পুর শহরটা ৩টে ভাগে বিভক্ত। ফার্স্ট পার্ট হচ্ছে আমাদের ওল্ড সিটি, সেকেন্ড পার্ট হচ্ছে পিঙ্ক সিটি এবং থার্ড পার্ট হচ্ছে আমাদের নিউ সিটি। তো আমরা এখন এই নিউ সিটিতেই রয়েছি এবং এই স্ট্যাচু সার্কেলকে ঘিরেই বিভিন্ন এখানকার সরকারি দপ্তরগুলো রয়েছে, বিভিন্ন অফিসগুলো রয়েছে। তো এই বৃত্তাকার কাঠামোর কেন্দ্রে মহারাজা সওয়াই রাম সিংয়ের একটা মূর্তি রয়েছে, যেটা আমি দেখাচ্ছি এখন, এবং এটাই জয়পুরের স্থাপত্যশৈলীর একটা গুরুত্বপূর্ণ অংশ। এটা জয়পুরের প্রাণকেন্দ্রও বলা যায়, যা সিটি প্যালেস, হাওয়া মহল, জান্তর মন্তর এবং অন্যান্য ঐতিহাসিক স্থানগুলোর কাছাকাছি অবস্থিত। মূলত এটা একদম সেন্টারে অবস্থিত। এখান থেকে দেখছো চারদিকে বিভিন্ন রাস্তাগুলো যাচ্ছে, এই রাস্তাগুলো দিয়েই বিভিন্ন জায়গাগুলোতে আমরা যেতে পারি। তো এই স্ট্যাচু সার্কেলটা শুধু একটা চৌরাস্তাই নয়, এটা জয়পুরের প্রতিষ্ঠাতা এবং পিঙ্ক সিটির ইতিহাস ও সংস্কৃতির একটা জীবন্ত প্রতিচ্ছবি বলা যেতে পারে। ये पूरा गवर्नमेंट के अंडर में, ये पूरा गवर्नमेंट ऑफिस वगैरह ये सारा कोर्ट, हाई कोर्ट, ये सारी चीजें है यहाँ पे। सामने विधानसभा है, वो जो दिख रहा है ना आपको चेन, वो विधानसभा है। স্ট্যাচু সার্কেলটা আমি বললামই যে এটা একদম সেন্টারে অবস্থিত এবং এটা হাওয়া মহল যাওয়া, সিটি প্যালেস যাওয়ার, বিভিন্ন জায়গায় যাওয়ার একটা মিলনস্থল বলা যেতে পারে। তো এটা মিলনস্থল হওয়ার কারণেই এখানে অনেক হোটেল রয়েছে। এখানে ব্যয়বহুল থেকে শুরু করে বিলাসবহুল এবং সমস্ত রকম বাজেটের মধ্যে সব ধরনের হোটেল পেয়ে যাবে তোমরা। কিছু কিছু হোটেলের আমি নাম বলে দিতে পারি: হোটেল পার্ক প্রাইম, হোটেল নিলাম, ক্যাম্বে রিসর্ট জামডোলি, দেন হোটেল ক্যাসেল লালপুরা, এগুলো রয়েছে। তো তোমরা তোমাদের মতো প্ল্যান করে হোটেলসগুলো এখান থেকে অ্যাভেল করতেই পারো। তো স্ট্যাচু সার্কেলে মহারাজা সওয়াই জয়সিং দ্বিতীয় এর একটা পূর্ণাঙ্গ মূর্তি রয়েছে। এটা সম্পূর্ণরূপে সাদা মার্বেল দিয়ে তৈরি এবং যেহেতু মহারাজা জ্যোতিষশাস্ত্রের একজন প্রবল প্রেমিক ছিলেন, তাই মূর্তির বৃত্তে রাজার হাতে একটা জ্যোতিষশাস্ত্রীয় চিত্র রয়েছে। স্মৃতিস্তম্ভটি সুন্দরভাবে উজ্জ্বল আলোকসজ্জা এবং বহু রঙের ঝর্ণা দিয়ে সজ্জিত এবং রাতে এগুলো আরো আশ্চর্যজনকভাবে ভালো লাগবে, এবং কারণ বিভিন্ন লাইটিং এখানে দেওয়া হয়। তো সুন্দর ঝর্ণাটা প্রতি সন্ধ্যায় একটা অপরূপ সুন্দর একটা দৃশ্য উপস্থাপন করে, যা যেকোনো পথচারীর জন্য অপ্রতিরোধ্য।